সিলেট আদিবাসীদের পক্ষ থেকে সংহতি জ্ঞাপন করছি এবং সবাইকে খুবলেই আবারও শুভেচ্ছা। সারা বিশ্বে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করছে বৈচিত্র্যতা নিয়ে, বৈচিত্র্যতাকে শ্রদ্ধা রেখে, বহুত্ববাদকে উৎসাহ দেওয়ার জন্য, বহুত্ববাদকে স্বাগতম জানানোর জন্য। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে এখানে আসছি। সকালবেলা যেভাবে বৃষ্টি হয়েছিল, সিলেটের বিশেষভাবে আদিবাসীদের ভিতরে যে কান্না, আমার মনে হয়েছিল এটাই প্রকাশ হয়েছিল আজকে সকালে। সেই ক্ষেত্রে বলতে পারি, বৃহত্তর সিলেটে যে আদিবাসীরা বসবাস করছে, খাসি, গারো, কন্ড, সাঁওতাল, ত্রিপুরা, হাজং, তাদের অবস্থা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের মনে হবে আজকের যে প্রতিপাদ্য, এটার সাথে রাষ্ট্রের কি দায়িত্ব হতে পারে। কন্ড যে জাতি, খারিয়া যে জাতি, তাদের ভাষা বিলুপ্তির পথে। এই ক্ষেত্রে আমরা মনে করি যে রাষ্ট্র সক্রিয় নিজ উদ্যোগে এআই তাদের সাথে ব্যবহার করে তাদের ভাষা সংরক্ষিত করতে পারত। কিন্তু দুঃখের বিষয়, যখন আমরা আমাদের ভাষা, আমাদের ঐতিহ্যগত জ্ঞান যে সংরক্ষণের কথা বলি, ঠিক তখনই আদিবাসীদের যে জীবিকা, সেই জীবিকার উপর নির্মম হত্যা করা হয়। আপনারা হয়তো বা কয়েকদিন দেখেছেন, এই জুলাইয়ের লাস্টে জাফলং এর লামা থেকে শত শত গাছ কাটা হয়েছে। গত পরশু ঝিমাইয়ে শত শত গাছ কাটা হয়েছে। এই গাছ কাটা, এটা শুধু গাছ কাটা নয়, এই গাছ কাটাকে আমরা মনে করি এটা প্ল্যান একটা মার্ডার, এটা প্ল্যান আমাদের আদিবাসীদেরকে উচ্ছেদ করার জন্য। এইটা তাদের পরিকল্পনা, ভূমি থেকে আদিবাসীদেরকে গলা টিপে তিলে তিলে শ্বাসরুদ্ধ করে কিভাবে তাড়িয়ে দেওয়া যায়, এইটা একটা তাদের প্রক্রিয়া। আজকের এখানে আপনাদেরকে জানাইতে চাই, আমরা যারা আদিবাসী বান্ধব, আমাদের দায়িত্ব কি, সরকারের দায়িত্ব কি, এটা ভাবা খুব দরকার। আজকে যখন আপনারা চা খান দোকানে, সেখানে হয়তো বা 10 টাকা 15 টাকা করে চা কিনেন, কিন্তু যখন চা বাগানের দিকে তাকাবেন, সিলেটের এত সুন্দর এবং মৌলভীবাজারকে একটা পর্যটন শিল্প গড়ার জন্য সরকার যেভাবে উঠে পড়ে লেগেছে, এটা আমাদেরকে আঘাত দেয়। আমাদের ভিতরের যে রক্ত, সেটা ক্ষরণ হয়। সেই রক্তের ক্ষরণ হয়তো বা আপনি দেখেন নাই, কারণ আপনি যান চা বাগানে, আপনি যান শুধু সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনি সিলেটে যান হাওরে যে সৌন্দর্য, শুধু সেটা উপভোগ করার জন্য। কিন্তু কখনো কি ভেবেছেন এই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে স্থানীয় যারা আছে, আদিবাসীদের যে অবস্থা, তাদের কি অবস্থা, তারা কিভাবে বেঁচে আছে? আমাদের খাসিদের বিশেষ যে পান চাষ, সেটা প্রকৃতির সাথে আমাদের এক ধরনের আত্মার সম্পর্ক হয়েছে। এই বনের সাথে এই পান গাছকে লাগানোর জন্য, যত্ন নেওয়ার জন্য যে ভালোবাসা, যে পরম মমতা দিয়ে তাদের পান বাগান বেড়ে উঠেছে, সেই পান বাগানকে, তাদের সেই সন্তানকে আপনি কিভাবে এত নির্মমভাবে হত্যা করতে পারেন? একবারও আপনাদের হাত কাঁপলো না যে এই জাতিকে আপনি এইভাবে হত্যা করতে পারেন? আমি কখনোই বলবো না পান গাছ কেটে ফেলা হয়েছে, এইটা আমি জোর গলায় বলবো, এটা এক ধরনের হত্যা। আপনি খাসি জাতির সন্তানকে হত্যা করছেন এবং এই হত্যা তীব্র নিন্দা জানায় আজকের এখানে। এবং এখনো যারা এই পান গাছ কেটে ফেলেছে, তারা বুক ফুলিয়ে হাঁটছে, তাদেরকে গ্রেফতারি করা হচ্ছে না। তাহলে রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন থাকবে, সামনে এবছরের লাস্টে হয়তোবা COP30-তে সরকারিভাবে অনেক কর্মকর্তা যাবেন,
এই সরকারের আমলেও ঠিক একইভাবে তারা যুক্ত করবে সম্মেলনে। সম্মেলনে জাতীয় জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য হয়তোবা অনেক নীতিমালা হবে, স্বাক্ষর হবে, অনেক কিছু দেন দরবার হবে, অনেক কিছু তাদের পরিকল্পনা প্রকল্প নিয়ে আসবে দেশে ইমপ্লিমেন্ট করার জন্য। কিন্তু আমার প্রশ্ন থাকবে, আজকে যখন খাসি এলাকায় শত শত পান গাছ কাটা হয়েছে, মাধবকুণ্ডে যখন অপরিকল্পিতভাবে বন বিভাগ দেওয়াল গড়ে তুলেছে, আদিবাসীদের বেঁচে থাকবে, আদিবাসীদের অস্তিত্ব কি থাকবে কি থাকবে না, এইটা যখন তাদের এত মাথা ব্যথা নাই, তাদের কোনো যায় আসে নাই, এই ভাবভঙ্গি যখন তাদের, আপনি সেখান থেকে নীতিমালা দেন দরবার তহবিল এনে কি উন্নয়ন করবেন? আর আদিবাসীদের অস্তিত্বকে কিভাবে আপনি অবজ্ঞা করতে পারেন? সিলেটের যে বন রয়েছে, আপনি আজকে যারা গাছ কেটেছে, আপনারা বলতে পারেন গাছ কেটেছি, খাসিদেরকে শাস্তি দিয়েছি। মনে রাখবেন, মানুষের ফুসফুসে যখন ছিদ্র হবে, মানুষের ফুসফুসে যদি একটু ছিদ্র হয়, আমরা দৌড় দেই ডাক্তারের কাছে, হসপিটালে চলে যাই আমাকে সুস্থ করার জন্য। আপনাকে ভাবতে হবে, সিলেটের যে বন আপনি ধ্বংস করেছেন, তথাকথিত যে প্রকল্পর কথা, সামাজিক উন্নয়নের নামে প্রাকৃতিক বন যে ধ্বংস করতে যাচ্ছেন, এই ফুসফুসকে আপনি কিভাবে ছিদ্র করতে পারেন? রাষ্ট্রের উচিত হবে এই সব প্রকল্প গ্রহণ করার আগে স্থানীয়দের, আদিবাসীদেরকে সাথে নিয়ে এগুলা ইমপ্লিমেন্ট করা এবং তাদের জ্ঞান সাথে শ্রদ্ধা রেখে এগুলা ইমপ্লিমেন্ট করা। এবং আমি বিশ্বাস করি এই রাষ্ট্র এখনো বিশ্বাস রাখতে চায়। 2001-এ যে ইকো পার্ক মুভমেন্ট হয়েছিল, স্থগিত হয়েছিল ইকো পার্কে, সেটা এই বছরে এই রাষ্ট্র, এই সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার কেন আবার ইকো পার্ক স্থাপনের জন্য উঠে পড়ে লেগেছে? আজকে রাষ্ট্রের কাছে জোর দাবি জানাচ্ছি এবং এটা তীব্র নিন্দাও জানাচ্ছি, এই সব প্রকল্পের বিরুদ্ধে আপনাকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আমাদের আদিবাসীদের যে শেকড়, সেটা ওই পাহাড়ের যে বড় গাছটার মতো শক্তিশালী হয়ে দাঁড়িয়ে শত বিপর্যয়ের সাথে মোকাবেলা করে দাঁড়িয়ে আছে। আমাদের আদিবাসীদের সংগ্রামও ঠিক একইভাবে আমাদের শক্ত হবে। আমাদের যে প্রতিবাদের যে কণ্ঠস্বর ওই পাহাড়ের মতো অটল থাকবে। আমরা শত লাঞ্ছনার পরেও আমরা মুখ বুজে বন্ধ থাকবো না। আমাদের সংগ্রাম জারি থাকবে প্রখর নদীর প্রখর স্রোতের মতো, এবং আদিবাসীদের জয়যুক্ত হবে, এই প্রত্যাশা রেখে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের